আমন্ত্রণ দুপুরে বাংলাদেশে। শুরুতেই আপনাদের জানাবো শিরোনাম। কমিশনের বৈঠকে আজই চূড়ান্ত হতে পারে নির্বাচনী তফসিল। 9 এজেন্ডা নিয়ে চলছে আলোচনা। রাষ্ট্রপতির সাথে সাক্ষাতের পর বৃহস্পতিবার আসতে পারে ঘোষণা। বিএনপিকে নেতিবাচক দল হিসেবে দেখানোর চক্রান্ত চলছে। দেশ করার পরিকল্পনা কর্মসূচিতে অভিযোগ ফখরুলের। বললেন, ধর্মকে দিয়ে রাষ্ট্র বিভাজনে বিশ্বাস করে না বিএনপি। অবশ্যই ধর্মকে এখানে সবাই আমরা মেনে চলি, কিন্তু ধর্মকে দিয়ে রাষ্ট্রকে বিভাজন করা বা সমাজকে বিভাজন করা, এটাতে আমরা বিশ্বাস করি। কালই ঘোষণা হতে পারে আনিসুল ইসলাম মাহমুদ ও আনোয়ার হোসেন মঞ্জুর নতুন জোট। আওয়ামী লীগের ভোট টানতে নয়, মুক্তিযুদ্ধের চেতনার ভিত্তিতে নতুন ধারা তৈরির লক্ষ্য। একটা তৃতীয় ধারার এখন দরকার হচ্ছে, যারা এই ধর্মভিত্তিক রাজনীতিতে বিশ্বাস করে না, যেখানে মুক্তিযুদ্ধ থাকবে, যেখানে আমাদের ধর্মীয় মূল্যবোধ থাকবে। কোনো না কোনো শক্তি এদেরকে সমর্থন করছে, সেই জন্য তারা লাফাচ্ছে। তো যারা স্টিয়ারিং হুইল, তাদেরকে আমাকে না বলে নাই, তা আমি কেন বলবো আমি নির্বাচন বাধা দিচ্ছে। দেশি বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে চলছে খালেদা জিয়ার চিকিৎসা। মেডিকেল বোর্ড সিদ্ধান্ত জানালে নেওয়া হবে বিদেশে। সার্বক্ষণিক তদারকিতে তারেক রহমান। মোবাইল সেট নিবন্ধন পদ্ধতি চালুর আগে কর হার কমানোর দাবি। বিটিআরসি কার্যালয়ের সামনে বিক্ষোভ করছেন ব্যবসায়ীরা। দর্শক, এতক্ষণ শিরোনাম দেখছিলেন। এছাড়াও দেশ বিদেশের আরো খবর নিয়ে দুপুরে বাংলাদেশে আপনাদের সঙ্গে আছি আমি নাবিলা সোহার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল এবং ভোটের আগে পরের কাজ পর্যালোচনায় বৈঠক করছে নির্বাচন কমিশন। বৈঠকে 9 এজেন্ডা নিয়ে আলোচনা হচ্ছে। সকাল 10:30টায় নির্বাচন ভবনে বৈঠক শুরু হয়। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে চলছে এই বৈঠক। উপস্থিত আছেন 4 নির্বাচন কমিশনের ইসি সচিব সহ সংশ্লিষ্ট নির্বাচনী কর্মকর্তারা। বৈঠকে মূলত তফসিলের আগের পরের কার্যক্রম, গণভোট আয়োজন সহ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক প্রস্তুতির সবশেষ অবস্থা, মাঠ পর্যায়ে সর্বোচ্চ যোগাযোগ সমন্বয় সংক্রান্ত বিবিধ বিষয়ে আলোচনা হওয়ার কথা। এর আগে শনিবার নির্বাচন কমিশন সচিবালয় অনুষ্ঠিত এক বৈঠকে নির্বাচনের প্রস্তুতিমূলক কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হয়। 10 ডিসেম্বর বুধবার রাষ্ট্রপতির সাথে নির্বাচন কমিশনের সাক্ষাৎ হওয়ার কথা। এরপরই হতে পারে তফসিল ঘোষণা। নির্বাচন কমিশনের আজকের বৈঠকের বিষয়ে আরো তথ্য জানাতে এই পর্যায়ে যুক্ত হচ্ছেন সহকর্মী লাভলি পৃথিবী। কমিশনের বৈঠক কি এখনো চলছে? তফসিল চূড়ান্ত করার ব্যাপারে কি কোনো তথ্য পাওয়া গেছে কিনা, কি জানতে পারলেন, আমাদেরকে একটু বিস্তারিত জানাবেন। কমিশন বৈঠকটি এখনো চলছে এবং বেশ কিছুক্ষণ চলবে বলে আমরা জানতে পেরেছি। চূড়ান্ত বলতে এখনো চূড়ান্ত তথ্য আমরা জানাতে পারবো না, যদিও আমরা মোটামুটি হয়তো সূত্র অন্যান্য সোর্স থেকে কিছু কিছু বিষয় জানতে পেরেছি। তবে চূড়ান্ত বলতে যখন কমিশন সভা শেষে বৈঠক ব্রিফ করবে তখনই আমরা বলতে পারবো চূড়ান্তটি। কিছু জানতে পেরেছি যে এবার আজকে যেহেতু তফসিলের দিনক্ষণ ঠিক বিষয় সিদ্ধান্ত নিবে, তো সেক্ষেত্রে 10 তারিখ অথবা 11 তারিখ হয়তো তফসিল ঘোষণার একটা তারিখ হতে পারে। কারণ 10 তারিখ হচ্ছে দুপুরবেলা রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করবে সিইসি নেতৃত্বে কমিশন এবং রেওয়াজ অনুযায়ী, এবং তারপরেই মূলত তফসিল ঘোষণা করা হয়। সেটি সন্ধ্যা নাগাদ হতে পারে, 10 তারিখ অথবা 11 তারিখও হতে পারে। কারণ এবার অন্যান্য সোমবার যেটা আমরা দেখেছি যে সরাসরি তফসিল ঘোষণা করতে, এবার রেকর্ড করে বিটিভিতে সেটি সম্প্রচার করা হবে। আর আরেকটি বিষয় হচ্ছে যে তফসিলের এবারে নির্বাচনটি যেহেতু খুব গুরুত্বপূর্ণ, একই দিনে সংসদ নির্বাচন এবং গণভোট, সুতরাং আজকের বৈঠকে সেই সময়টি নিয়ে আলোচনা করা হবে, যে সময় বাড়াবে কিনা। যতটুকু জানতে পেরেছি ঘণ্টাখানেকের মধ্যে হয়তো সময় বাড়ানো হতে পারে। সেক্ষেত্রে 8টা থেকে 4টা ভোট, পূর্বের আধা ঘন্টা আগে অর্থাৎ 7:30 থেকে 4:30 পর্যন্ত ভোট হয়তো হতে পারে। ভোট কেন্দ্র বানানো হবে না, সেটি গতবার যে মক ভোটিং হলো গত শনিবার, তার ভিত্তিতে পর্যালোচনা করে কিন্তু কমিশন জানিয়েছে যে ভোট কেন্দ্র বাড়ানো হবে না, তবে ভোট কক্ষের সংখ্যা বাড়ানো হতে পারে, গোপন কক্ষ বাড়ানো হতে পারে। তবে সেটি নির্ভর করবে সেই যে জায়গায় ভোট হচ্ছে সেখানকার অবকাঠামোর উপর ভিত্তি করে, কতজন ভোটার আছে তার উপর ভিত্তি করে। আর
আরেকটি বিষয় হচ্ছে যে পোস্টাল ব্যালট নিয়ে যেহেতু এবার প্রথমবারের মতো ব্যালট ভোট আসছে, সুতরাং সেই পোস্টাল ব্যালটের গণনা কিভাবে হবে, লোকবল বাড়াতে হবে, কোন পদ্ধতিতে ভোট দিলে সেই ভোটটি বাতিল হবে না, এই সবগুলো বিষয় এবং নির্বাচনের যে আইনগুলো আছে সেই আইনগুলোর সব যে কাজকর্মগুলো আছে সেগুলো প্রায় এই সপ্তাহের মধ্যে শেষ করে ফেলবে। মূলত এইসব বিষয়গুলো নিয়ে আলোচনা চলছে। সোহার, বিথি, আপনাকে অনেক ধন্যবাদ। বিএনপিকে নেতিবাচক দল হিসেবে দেখানোর চক্রান্ত চলছে বলে অভিযোগ করেছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, একটি গোষ্ঠী ধর্মের নামে দেশকে বিভাজন করতে চায়। ধর্মভীরু হলেও ধর্ম নিয়ে রাষ্ট্র বিভাজনে বিশ্বাস করে না বিএনপি। 15 বছর পর গণতন্ত্র পুনরুদ্ধারের সুযোগ সৃষ্টি হয়েছে, তাতেও অনেক বাধা আসছে বলে জানান মির্জা ফখরুল। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে এক অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপি মহাসচিব। আগামীর বাংলাদেশ গড়তে বিএনপির কি পরিকল্পনা? কৃষকের জন্য ফার্মার্স কার্ড চালু কিংবা গৃহকর্তীর জন্য থাকছে ফ্যামিলি কার্ড, এমন যুগান্তকারী নানান কর্মপরিকল্পনা জনগণের কাছে তুলে ধরার আগে নিজ দলের নেতাকর্মীদের প্রশিক্ষিত করতে হাতে নেওয়া হয়েছে বিএনপির দেশ গড়ার পরিকল্পনা কর্মসূচি। মানে কৃষির ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে, স্বাস্থ্যের ক্ষেত্রে বিএনপির অঙ্গীকারগুলো নিয়ে এখানে রিসোর্স পার্সনরা কথা বলবেন। সকালে রাজধানী খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে কর্মসূচির উদ্বোধন করেন বিএনপি মহাসচিব। বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ 15 বছরের দুঃশাসনে সমস্ত প্রতিষ্ঠানগুলো ধ্বংস করেছে, যা নতুনভাবে গড়ে তুলতে হবে। তরুণ সমাজের মন মানসিকতার পরিবর্তন আমলে নিয়ে দলকে নতুন চিন্তার আলোকে তৈরি করা হচ্ছে বলেও জানান মির্জা ফখরুল। ফ্যাসিস্ট শাসনের পরে আমরা গণতন্ত্রে ফিরে যাওয়ার এখন একটা সুযোগ সৃষ্টি হয়েছে। অনেক বাধা প্রতিবন্ধকতা আসছে, কিন্তু এগুলোকে এড়িয়ে, এগুলোকে বাধা পেরিয়ে আমাদেরকে সাফল্য অর্জন করতে হবে। বাংলাদেশের যা কিছু ভালো এখন পর্যন্ত অর্জন হয়েছে, সেটা যেমন অতীতে বিএনপি করেছে, আবার নতুন বাংলাদেশ গড়ে তোলার ব্যাপারে বিএনপি সেই নতুন চিন্তাভাবনা জনগণের সামনে নিয়ে আসছে। বিএনপিকে নেতিবাচক রাজনৈতিক দল হিসেবে দেখানোর ষড়যন্ত্র চলছে বলেও দাবি করেন মির্জা ফখরুল। এ বিষয়ে সকলকে সজাগ থেকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানান। আজকে একটা প্রবণতা দেখা দিয়েছে অত্যন্ত ব্যাপকভাবে বিএনপিকে একটা নেগেটিভ পলিটিক্যাল পার্টি হিসেবে দেখানোর। এই প্রবণতা কিন্তু ভেঙে ফেলতে হবে, এটা আমাদেরই করতে হবে। চক্রান্ত হয়, প্রচারণা চলে, অপপ্রচার চলে। সবচেয়ে বড় হচ্ছে একটা অপপ্রচার চলছে। এই অপপ্রচারের বিরুদ্ধে কিন্তু আমাদেরকে কাজ করতে হবে, নিজেদের কাজ করতে হবে। যে কথাটা আমি সবসময় বলি যে সাইবার ওয়ার, এই সাইবার ওয়ারে যদি আমি যোদ্ধা হতে না পারি, তাহলে কিন্তু আমি পরাজিত হয়ে যাব। তার মতে, ধর্ম ব্যবহার করে দেশে বিভাজন সৃষ্টির চেষ্টা করছে একটি গোষ্ঠী। বাংলাদেশে একটা বড় বিভাজনের পথ তৈরি করার চেষ্টা চলছে। একটা গোষ্ঠী, একটা মহল ধর্মের নামে বাংলাদেশে একটা বিভাজনের পথ সৃষ্টি করতে চায়। আমরা বাংলাদেশে অবশ্যই ধর্মভীরু মানুষ, বাংলাদেশের মানুষ অবশ্যই ধর্মকে এখানে সবাই আমরা মেনে চলি, কিন্তু ধর্মকে দিয়ে রাষ্ট্রকে বিভাজন করা বা সমাজকে বিভাজন করা, এটাতে আমরা বিশ্বাস করি না। দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক এই কর্মসূচি চলবে 7 ডিসেম্বর থেকে 13 ডিসেম্বর পর্যন্ত। প্রতিটি কর্মসূচিরই সমাপনী অধিবেশনে ভার্চুয়ালি যোগ দেবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রথম কর্মসূচিতে অংশ নেয় ছাত্রদলের নেতাকর্মীরা। ধারাবাহিকভাবে বাকি অঙ্গ সংগঠনের প্রতিনিধিরাও এতে যোগ দেবেন। একদিকে যেমন জাতীয় ক্ষেত্রে, তেমনি আন্তর্জাতিক ক্ষেত্রে একইভাবে গুরুত্বপূর্ণ সবার আগে বাংলাদেশ। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। নির্বাচনের আগে জাতীয়তাবাদী গণতান্ত্রিক জোট নামে নতুন একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম ঘোষণার প্রস্তুতি চলছে। আগামীকালই আসতে পারে আনুষ্ঠানিক ঘোষণা। নেতৃত্বে আছেন সাবেক মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ এবং জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু। তাদের দাবি, আওয়ামী লীগের ভোট টানতে নয়, বরং মুক্তিযুদ্ধের মূল্যবোধ, ধর্মীয় আস্থা এবং বাংলাদেশের জাতীয়তাবাদের ভিত্তিতেই নতুন এ ধারা। ইসি মবের ভয়ে স্বাধীন সিদ্ধান্ত নিতে পারছে না বলেও অভিযোগ তাদের। আরিফুর রহমান সবুজের রিপোর্টে থাকছে বিস্তারিত। ক্ষমতাচ্যুতির পর আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, আর জাপা নিয়ে অস্পষ্টতা কাটেনি এখনো। এমন অবস্থায় অন্তত 15টি দলকে সঙ্গে নিয়ে চলছে জোট গঠনের উদ্যোগ। একটা তৃতীয় ধারার এখন দরকার হচ্ছে,
যারা এই ধর্মভিত্তিক রাজনীতি বিশ্বাস করে না বা বিএনপির ব্যাপারে অনেকের রিজার্ভেশন আছে, আমরা আওয়ামী লীগের বিকল্প আমাদের সৃষ্টি করতে যাচ্ছে না। আমরা একটা আইডিওলজি নিয়ে পজিটিভ হয়ে যাচ্ছে, যেখানে মুক্তিযুদ্ধও থাকবে, যেখানে আমাদের ধর্মীয় মূল্যবোধ থাকবে, যেখানে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদ থাকবে। এই জোটে 14 দলের সহযোগী কোনো দল থাকবে না বলে জানান তারা। জাতিটাকে তো এক করতে হবে, এক করা মানে বাকশাল করা না। মানে এখন 2-3টা ভাগ হয়ে বসে আছে। এই জাতীয় ঐক্যটা সৃষ্টি করার প্রচেষ্টা আমরা কেউ নিচ্ছি না। এইটা আমি আমার রাজনীতিটা এইখানে, রাজনীতি বলবো না, চিন্তা ভাবনাটা এইখানে সীমিত। দুই নেতা অভিযোগ করেন নির্বাচনে অংশ নিতে তাদের আইনি বাধা নেই, কিন্তু নির্বাচন কমিশন মবের চাপে স্বাধীন সিদ্ধান্ত নিতে পারছে না। লেভেল প্লেইং ফিল্ড না থাকলে তারা নির্বাচনে যাবেন না। কেউ না কেউ, কোনো না কোনো শক্তি এদেরকে সমর্থন করছে, সেই জন্য তারা লাফাচ্ছে। আবার এই কথাও সত্য, যারা স্টিয়ারিং হুইল তাদেরকে আমাকে না বলে নাই, তা আমি কেন বলবো যে আমি নির্বাচনে বাধা দিচ্ছে? যারা নিবন্ধিত দল ছিল, আপনি যদি তাদেরকে ডিরেজিস্টার না করেন, আপনি তাদের টাকতে হবে। ইউ ক্যানট ডিসক্রিমিনেট। আমাদের পক্ষে যদি কিছু যায়, তখন কিছু দল আছে যারা বলবে যে ওনাদেরকে নিষিদ্ধ করেন, এই করেন। এই কন্ট্রোভার্সিতে তারা যেতে চাচ্ছে। তাদের অভিযোগ, একটি শক্তিশালী পক্ষ মবে উৎসাহ দিচ্ছে। পালিয়ে যাওয়া আওয়ামী লীগের ভোট নতুন জোটে যেতে পারে এমন শঙ্কায় জাতীয় পার্টিকে বাধা দেয়া হচ্ছে। আওয়ামী লীগের ভোট যেগুলো আছে সেগুলো জাতীয় পার্টির কাছে যাবে, সুতরাং জাতীয় পার্টি নির্বাচনে ভালো করতে পারে সেটা মনে করে এখন আমাকে নির্বাচন করতে দেবে না। তাহলে সবকে বাদ দিয়ে আপনারা নির্বাচন করে নেন, সেটা তো নির্বাচন হবে না, এবং সে নির্বাচন আসলে সাস্টেইনেবল হবে না। এই যে মুহূর্তে আমি আপনার সাথে কথা বলছি, সেই মুহূর্তে তো সকলে না, কেউ কেউ দোষর বলছে, বিধায় একই শাস্তি হতে হবে। এর আগে যারা ছিলেন তারা তো এই কথাই বলছেন, তার আগে যারা আছেন তারা এই প্রক্রিয়া তো একই। সবকিছু ঠিক থাকলে সোমবারই ঘোষণা আসতে পারে জাতীয়তাবাদী গণতান্ত্রিক জোটের। এদিকে লাঙ্গল প্রতীক নিয়ে আদালতে এখনো চলছে বিভক্ত জাতীয় পার্টির দুই অংশের লড়াই। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত থাকলেও খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিবেচনা করে লন্ডন নিতে দেরি হচ্ছে। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসনের স্বাস্থ্যের অবস্থা নিয়ে শনিবারের এক ব্রিফিংয়ে এমনটা জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর এজএম জাহিদ হোসেন। তিনি বলেন, শারীরিক পরিস্থিতি এখন প্রাধান্যের বিষয়। মেডিকেল বোর্ড এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও সেটিকে গুরুত্ব দিচ্ছেন। এ সময় খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে গুজবে কান না দেওয়ার আহ্বান জানান ডক্টর জাহিদ। এদিকে পরিবারের পক্ষ থেকে খালেদা জিয়ার সার্বিক চিকিৎসার সমন্বয় করছেন পুত্রবধূ ডক্টর জুবাইদা রহমান। শুক্রবার দেশে ফিরেই তিনি সরাসরি যান এভারকেয়ার হাসপাতালে। শনিবারও হাসপাতালে এসে চিকিৎসকদের সঙ্গে আলোচনা পরামর্শ করেছেন তিনি। বিএনপি চেয়ারপারসনের শারীরিক পরিস্থিতির সবশেষ খবরাখবর জানাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে আছেন আমাদের সহকর্মী তাজনুর ইসলাম। যাচ্ছি তাজনুরের কাছে। তাজনুর, খালেদা জিয়ার স্বাস্থ্যের ব্যাপারে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে, আর আজ কখন নাগাদ ব্রিফিং হতে পারে সেটাও জানাবেন আমাদের। ব্রিফিং এর ব্যাপারে এখনো আনুষ্ঠানিক কোনো তথ্য নেই, তবে একটি তথ্য খানিকটা আগেই জানা গিয়েছে, যদিও সেটি এখনো খুব নিশ্চিত করা যায়নি। আপনি খবরেই বলছিলেন যে ডাক্তার জুবাইদা রহমান তিনি খালেদা জিয়ার এই যে সার্বিক যে চিকিৎসা কার্যক্রম সেটি পরিবারের তরফ থেকে সমন্বয় করছেন, সেটি ডাক্তার জাহিদ গতকালকের ব্রিফিংয়েও বলেছেন এবং আমরা সেটি দেখতেও পেয়েছি। অর্থাৎ কালকে ব্রিফিংয়ের ঠিক 40 থেকে 45 মিনিট আগেই ডাক্তার জুবাইদা রহমান তিনি এভারকেয়ার হাসপাতালে এসেছিলেন এবং তিনি গভীর রাত পর্যন্ত ছিলেন। বেলা রাত 12টারও পরে তিনি এই হাসপাতাল থেকে বেরিয়েছিলেন। তবে আজকে একটু আগে খবর পেলাম যে তিনি আবারও হাসপাতালে রওনা করেছেন, কিংবা হাসপাতালে তিনি আজকেও আসবেন, কিছুক্ষণের মধ্যেই তার পৌঁছানোর খবর, এমনটি গণমাধ্যম কর্মীরা এরই মধ্যে বিভিন্ন মাধ্যমে জানতে পারছেন এবং সেটি নিয়ে আলাপ আলোচনা হচ্ছে। তার মানে যেটি হচ্ছে যে পরিবারের তরফ থেকে তিনি যে লন্ডন থেকে উড়ে এলেন বাংলাদেশে তার শাশুড়ি চিকিৎসার ব্যাপারে খোঁজখবর নিতে, এবং তিনি যে খুব সক্রিয়ভাবেই সেই জিনিসগুলো তদারকি করছেন বা সেই কার্যক্রমগুলো দেখছেন, যেহেতু
তিনি নিজেও পেশায় একজন চিকিৎসক, সেই ব্যাপারটি খুব স্পষ্ট যে তিনি প্রত্যেকদিন এই নিয়ম করে হাসপাতালে তিনি আসছেন, বিশেষ করে গতকাল এবং আজকের ঘটনাটি যদি তাই হয়। এর বাইরে আসলে গতকাল বিকেলের যে ব্রিফিং সেটির উপরে ভর করেই গণমাধ্যম কর্মীরা এখন পর্যন্ত তথ্য জানাচ্ছেন। নতুন কোনো তথ্য এখনো অবধি যুক্ত করবার মতো কোনো সুযোগ বা কোনো পরিস্থিতি তৈরি হয়নি। তবে আজকে যদি ডাক্তার জাহিদ আবারও বিকেলবেলাতে ব্রিফিং করে, সাধারণত তিনি বিকেলবেলার এই সময়টা 3টা বা 4টা এই সময়টার মধ্যেই ব্রিফিং করে থাকেন, যদি তাই হয়ে থাকে তাহলে আজকে হয়তো সবশেষ যে খবর, সবশেষ যে আপডেট, নতুন তথ্য সবকিছু একসঙ্গে তখন সেই ব্রিফিংয়ের মাধ্যমে জানা যাবে। সোহার, তাছাড়া আপনি আমাদের সঙ্গেই থাকুন, আপনার কাছ থেকে সবশেষ আপডেট আমরা পরবর্তীতে জেনে নেব। ধন্যবাদ। জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে বিশেষজ্ঞ চিকিৎসকরা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা করছেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজেই পুরো চিকিৎসা কার্যক্রম তদারকি করছেন বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার চিকিৎসার জন্য সব রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় নিজে তিনি মনিটর করছেন। জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ের অত্যন্ত বিশেষজ্ঞ পর্যায়ের চিকিৎসকেরা তার চিকিৎসা করছেন। সারা দেশের মানুষ তার জন্য দোয়া করছে, দল মত নির্বিশেষে। সিন্ডিকেট প্রথা বিলোপ ও মোবাইল ফোন আমদানির সুযোগ উন্মুক্ত করার দাবিতে অনির্দিষ্টকালের জন্য মোবাইল ফোনের দোকান বন্ধ রাখার ঘোষণা দিয়েছে মোবাইল বিজনেস কমিউনিটি। এদিকে বিটিআরসি ও আইসিটি মন্ত্রণালয়ের আহ্বানে বিটিআরসি ভবনে আলোচনায় বসছে আন্দোলনকারীদের প্রতিনিধিরা। মোবাইল ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা না হলে আলোচনায় সমাধান হবে না বলে জানান আন্দোলনকারীরা। এর আগে সকাল থেকে দোকান বন্ধ রেখে রাজধানী বিটিআরসি কার্যালয়ের সামনে অবস্থান নেন ব্যবসায়ীরা। কমিউনিটির নেতারা এনইআইআর সংস্কার ও মোবাইল ফোন আমদানির সুযোগ উন্মুক্ত করার দাবি জানান। ব্যবসায়ীদের অভিযোগ, এনইআইআর বাস্তবায়ন হলে লাখো ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হবে। নতুন এই নিয়মের ফলে শুধুমাত্র একটি বিশেষ গোষ্ঠী লাভবান হবে। বাড়তি করের চাপে গ্রাহক পর্যায়েও সেটের দাম বেড়ে যাবে। গত 30 নভেম্বর দাবি আদায়ে মোবাইল ফোনের দোকান বন্ধ রেখেছিলেন ব্যবসায়ীরা। সরকার যে আমাদের উপর 57% যে ট্যাক্স ধার্য করছে, এটাই শুধু আমরা ক্ষতিগ্রস্ত হব না, 95% যে আমাদের দেশের যে কাস্টমার এরা সবাই আনঅফিসিয়াল ফোন ইউজ করে, এদের পক্ষেও এই 57% ট্যাক্স দিয়ে ফোন কেনা সম্ভব হবে না। আমরা এনইআর বিপক্ষে না, এনইআরটা সংশোধন করুন, সেটা ব্যবসায়ী বান্ধব হইতে হবে এবং ব্যবহারকারী বান্ধব হইতে হবে। এনইআর যে সিস্টেমটা আছে, যে সিস্টেমটা চালু করলে যে আমাদের পার্সোনাল যে ডকুমেন্টসগুলো এগুলা সরকারের কাছে চলে যাবে, মানে সরকারকে এটার নিশ্চয়তা দিতে পারবে। আমাদের দাবি কি, আমরা আমদানি করতে চাই, আমদানির সুযোগ দেন, ট্যাক্স কমান, এই অসমীয় ট্যাক্স আমরা মেনে নেব না। আমরা ঐক্যবদ্ধ আছি, সেটার প্রমাণ বিভিন্নভাবে আমরা দিয়েছি। দর্শক, এই বিষয়ে সবশেষ জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী তানজিম শাফিন। শাফিন, আলোচনা এখন কোন পর্যায়ে আছে আর কোনো সমাধান কি এসেছে কিনা এই বিষয়ে জানতে চাই আপনার কাছে। সোহার, এখনো বিটিআরসি ভবনে এই আলোচনা চলমান রয়েছে। মোবাইল ব্যবসায়ীদের যারা আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন তাদের একটি অংশ বিটিআরসি ভবনে মন্ত্রণালয়ের সাথে এই মুহূর্তে আলোচনায় রয়েছেন এবং বাইরের অংশে আমরা দেখছি যে আগারগাঁও মেট্রো স্টেশনের নিচে থেকে শুরু করে একেবারে শিশু মেলা পর্যন্ত পুরো জায়গাটি জুড়েই সারা দেশ থেকে আসা মোবাইল ব্যবসায়ীরা অবরোধ করে রেখেছেন। তারা তাদের দাবিগুলো জানাচ্ছেন। বাংলাদেশের কোটি মানুষের হাতে যে স্মার্টফোনগুলো রয়েছে তার বেশিরভাগই আসলে এই আনঅথরাইজড ব্যবসায়ীদের মাধ্যমে দেশে আসা। অথরাইজড মোবাইল ব্যবসায়ীদের একটি সিন্ডিকেটকে সুবিধা দিতে এনইআইআর সিস্টেমের কথা যেটি চালু হওয়ার কথা রয়েছে 16 ডিসেম্বর থেকে, এখানকার মোবাইল ব্যবসায়ীরা বলছেন সেটি মূলত এই একটি অংশকে সুবিধা দেওয়ার সাথে তারা বলছেন যে তারাও আসলে বৈধ পন্থায় মুঠোফোন আমদানি করতে চান এবং বিপণন করতে চান। তবে সেক্ষেত্রে এনইআইআর সিস্টেমের জন্য যে আমদানি শুল্ক ধরা হয়েছে 57%, সেটিকে একটি যৌক্তিক পর্যায়ে নামিয়ে এনে অর্থাৎ অন্তত 15%, সর্বোচ্চ 15% পর্যন্ত, যেটি মোবাইল ব্যবসায়ীরা বলছেন যে সর্বোচ্চ 15% পর্যন্ত আমদানি শুল্ক তারা মেনে নিতে পারবেন বা সেটি তাদের জন্য সহনশীল হতে পারে। তবে এর ঊর্ধ্বে যদি আমদানি শুল্ক চলে যায়, অর্থাৎ 57% যেটি প্রস্তাবিত, সেটি তারা মানতে নারাজ। এখনো পর্যন্ত আলোচনাটি বিটিআরসি ভবনে চলমান, সেখানে মন্ত্রণালয় এবং বিটিআরসি প্রতিনিধিরা এবং আন্দোলনকারীদের প্রতিনিধিরা রয়েছেন। তো তারা
তারা আসলে এই আলোচনার পরপরই সিদ্ধান্ত আসবে এবং সেখান থেকেই যে এই আন্দোলনটি আসলে চলবে কিনা প্রত্যাহার হবে সেটা নিশ্চিত হওয়া যাবে। তো সোয়ার এই ছিল আমার কাছ থেকে। শাফিন সবশেষ জানাচ্ছিলেন, ধন্যবাদ আপনাকে। গুমের সরাসরি নির্দেশ দিতেন শেখ হাসিনা, বাস্তবায়ন করতেন তার নিরাপত্তা উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিক। গুম নির্যাতনের মামলার অভিযোগ গঠন শুনানিতে ট্রাইব্যুনালকে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তিনি জানান, এই মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে 26 জন গুমের শিকার হওয়া ভুক্তভোগীর অভিযোগ রয়েছে। গুমের মামলায় অভিযোগ গঠন করে বিচার শুরুর আবেদন করেছে প্রসিকিউশন। একই সাথে 3 সেনা কর্মকর্তাকে হাজির করা হয়েছে ট্রাইব্যুনালে। তারা হলেন ডিজিএফআই এর সাবেক 3 পরিচালক মেজর জেনারেল শেখ মোহাম্মদ সরওয়ার হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাহবুবুর রহমান সিদ্দিকী ও ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভীর মাজাহার সিদ্দিকী। এই মামলার আসামিদের মধ্যে আরও আছেন ডিজিএফআই এর সাবেক 5 মহাপরিচালক। এদিকে ট্রাইব্যুনাল 2 জুলাই গণঅভ্যুত্থানে কুষ্টিয়ায় 6 জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে 3য় দিনের সাক্ষ্য গ্রহণ চলছে। এর আগে সাক্ষ্য দিয়েছিলেন আহত জুলাই যোদ্ধা মোহাম্মদ রইসুল ও ট্রাইব্যুনালের বিশেষ তদন্ত কর্মকর্তা তানভীর হাসান জোহা। এরই মধ্যে হাসানুল হক ইনু ও সালমান এফ রহমানকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানে অজ্ঞাত শহীদদের মরদেহ উত্তোলন শুরু করেছে সিআইডি। 24 জুলাই আন্দোলনে অজ্ঞাত 114 শহীদকে রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়। সকালে এখান থেকে অজ্ঞাত শহীদদের দেহাবশেষ উত্তোলনের কার্যক্রম শুরু করে সিআইডি। আর্জেন্টাইন ফরেনসিক বিশেষজ্ঞ সহায়তায় মরদেহ উত্তোলন করা হচ্ছে। এর সঙ্গে সহায়তা করেছে জাতিসংঘের মানবাধিকার কমিশন। সিআইডি বলছে, আদালতের নির্দেশনা অনুযায়ী আন্তর্জাতিক প্রটোকল মেনে শহীদদের দেহাবশেষ উত্তোলন করা হবে। এরপর ডিএনএ পরীক্ষা করে পরিচয় শনাক্ত করা হবে জানিয়েছে সংস্থাটি। প্রাথমিকভাবে 114 জনের মৃতদেহে উত্তোলনের কথা থাকলেও প্রকৃত সংখ্যা পরে জানা যাবে। আজকে থেকে যে কাজটি শুরু হবে, আমরা জানি না কতদিন লাগবে। আমরা অবশ্যই আমাদের সেই সকল আনাজদের উত্তরসূরি যারা এখানে শুয়ে আছেন তাদেরকে আমরা শনাক্ত করতে পারবো, যারা দুকোর রক্ত দিয়ে দেশকে স্বৈরাচার মুক্ত করেছিলেন। আমরা তাদেরকে শনাক্ত করতে পারবো। এবং যে জিনিসটা আমরা আপনাদেরকে বলতে পাই, এর জন্য কিন্তু একটা ইন্টারন্যাশনাল প্রোটোকল আছে। দর্শক, এই বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রাব্বি সিদ্দিকী। রাব্বি, দেহাবশেষ উত্তোলনের সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? আর সংশ্লিষ্ট কর্মকর্তা ও শহীদ পরিবারের সদস্যরা এই বিষয়ে কি বলেছেন? শহীদ পরিবারের সদস্যরা তারা অপেক্ষায় আছেন। তাদের যে স্বজনকে তারা প্রায় 1.5 বছর ধরে খোঁজ করছেন এবং এই যে কবরস্থান, রায়েরবাজার কবরস্থানে তারা প্রতি শুক্রবার আসছেন এই তাদের স্বজনের খোঁজে। তাদের জন্য আজকে অনেকটা তারা নির্ভর হতে চাচ্ছেন যদি তাদের স্বজনকে এখানে খুঁজে পাওয়া যায়। এরই মধ্যে 10 জন পরিবার এই সিআইডির যে ল্যাব, সেই ল্যাবে তারা নমুনা দিয়েছেন, ডিএনএ নমুনা দিয়েছেন। এখন যে প্রক্রিয়াটি যেটি সকাল থেকে শুরু হয়েছে, যে এই গণকবরে যে মরদেহগুলো আছে সেই মরদেহগুলো একটার পর একটা তোলা হচ্ছে। সেই মরদেহগুলো থেকে যতটুকু পারা যায় ডিএনএ নমুনা নেওয়া হচ্ছে, স্যাম্পলিং নেওয়া হবে এবং তারপরে আগে নিশ্চিত হবে যে মরদেহটি কার। এবং সেই নিশ্চিত হতে সময় লাগবে, সেটি মাসও লাগতে পারে, 2 মাসও লাগতে পারে। সময়টি কিন্তু সিআইডির পক্ষ থেকে বলা হয়নি। এবং তারপরে সেইটি যখন নিশ্চিত হবে, এরপরে যে পরিবারগুলো তাদের স্বজনের খোঁজ করছে এবং তারা দাবি করছেন যে তাদের স্বজন জুলাই গণ অভ্যুত্থানে শহীদ হয়েছেন, সেই শহীদ পরিবারগুলো যখন তাদের ডিএনএর সাথে মিলে যাবে এই গণকবরে থাকা মরদেহগুলোর ডিএনএ, তখন তারা চাইলে মরদেহ নিতে পারবেন বা এখানে যেহেতু কবর আছে এখানেও তাদেরকে এই কবরস্থানেও তারা রাখতে পারবেন। সব প্রক্রিয়াগুলি ওপেন আছে। এখন মূল যে চ্যালেঞ্জটি, যে কতগুলো মরদেহ এখানে আছে সেটি যেমন শনাক্ত করা, সেই সঙ্গে সেই মরদেহগুলো কার সেই শনাক্ত করার প্রক্রিয়াটি শুরু করা, এবং সেটি কিন্তু শুরু হয়েছে। এখন শুধু অপেক্ষা যে এই মরদেহগুলোর পরিচয় পাওয়া গেল কিনা, এবং যদি পরিচয় পাওয়া যায় তাদের স্বজনরা কারা আছেন, কারা সেই মরদেহের দাবিদার, সেটি কিন্তু নিশ্চিতে অনেক সময়ের প্রয়োজন। এবং সে পর্যন্ত কিন্তু যারা এখনও জুলাই গণঅভ্যুত্থানের অনেক স্বজন বলছেন যে তাদের আপনজনকে পাচ্ছেন না, তাদের আপনজনের খোঁজ এখনও পাননি, তাদেরকেও কিন্তু সিআইডির পক্ষ থেকে অনুরোধ করেছে যে আপনারা আসুন এবং এই যে সিআইডির যে ল্যাব, সেই ল্যাবে এসে আপনারা
আপনাদের নমুনা দিন, পরিবারকে নমুনা দিন, এবং আমরা মিলিয়ে দেখব যে এখানে আপনাদের সে শহীদ। পরবর্তীতে এই বিষয়ে আরো তথ্য জানতে পারবো। রাব্বি, আপনার কাছ থেকে ধন্যবাদ আপনাকে। বহুল আলোচিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সহ সংবিধানের ৫ম সংশোধনীতে আনা কয়েকটি বিষয় অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল শুনানি চলছে। সকালে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগে শুরু হয় এই শুনানি। আবেদনের পক্ষে শুনানি করেছেন ডক্টর শরীফ ভূঁইয়া, রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনিক আর হক। আর এর আগে গত ১৩ নভেম্বর বহুল আলোচিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সহ সংবিধানের ৫ম সংশোধনীতে আনা কয়েকটি বিষয় অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি দেন সর্বোচ্চ আদালত। এদিকে গত ২ ডিসেম্বর হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিলে পক্ষভুক্ত হন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে ২০২৪ সালের ১৭ ডিসেম্বর বহুল আলোচিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সহ সংবিধানের ৫ম সংশোধনীতে আনা কয়েকটি বিষয় অবৈধ ঘোষণা করে রায় দেন হাইকোর্ট। একই সঙ্গে সংবিধানে গণভোটের বিধান ফিরিয়ে এনেছেন আদালত। রংপুরের তারাগঞ্জে নিজ ঘর থেকে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র ও তার স্ত্রী সুবর্ণা রানীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে উপজেলার কুরসা ইউনিয়নের উত্তর রহিমাপুর এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান তারা। পরে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ধারণা করা হচ্ছে গতরাতে তাদের হত্যা করে মরদেহ ফেলে যায় দুর্বৃত্তরা। এরই মধ্যে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে বলেও জানিয়েছে পুলিশ। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আসন্ন নির্বাচনে নিজেদের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনে বদ্ধপরিকর নৌবাহিনী। নির্বাচনে দায়িত্ব পালনের জন্য ৫,০০০ নৌ সদস্যকে প্রস্তুত করা হয়েছে বলে জানিয়েছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। সকালে বাংলাদেশ নেভাল একাডেমিতে নৌবাহিনীর মিডশিপম্যান ২০২৩ ব্যাচের প্রশিক্ষণ শেষে শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ শেষে নৌপ্রধান বলেন, বঙ্গোপসাগরে সমুদ্র সম্পদ আহরণ, ব্লু ইকোনমি বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালনের পাশাপাশি দেশের জলসীমায় দেশি বিদেশি জাহাজ ও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তায় নিয়োজিত রয়েছে বাহিনীর সদস্যরা। অনুষ্ঠানের ২ নারী সহ ৩১ জন মিডশিপম্যান ৩ বছরের কঠোর সামরিক প্রশিক্ষণ শেষে সাব লেফটেন্যান্ট পদে কমিশন লাভ করেন। কৃতি প্রশিক্ষণার্থীদের হাতে পদক তুলে দেন নৌবাহিনী প্রধান। আনুমানিক ৫,০০০ নৌ সদস্যকে এই নির্বাচনকালে মোতায়েনের পরিকল্পনা গ্রহণ করেছি। একটি অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নৌবাহিনীর প্রতিটি সদস্য সরকার ও নির্বাচন কমিশন কর্তৃক প্রদত্ত দায়িত্ব পালনে বদ্ধপরিকর। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ব্রিফ করছেন চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম। সরাসরি যাচ্ছি ব্রিফিংয়ে। করা হতো, হাত করা পরানো হতো, তাদেরকে টর্চার করা হতো, তাদেরকে ইলেকট্রোকিউট করা হতো, তাদেরকে কাউকে ইঞ্জেকশন দিয়ে অজ্ঞান করা হতো। এই যে কাজগুলো ইমিডিয়েটলি আফটার পিক আপ এই কাজগুলো তারা করতেন। এরপরে তাদেরকে বিভিন্ন জায়গায় নিয়ে যে বন্দি করে রাখা হতো, তার মধ্যে যে প্রধান যে বন্দিশালাটা ছিল সেটা ছিল জেআইসি, অর্থাৎ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত যে আমাদের ডিজিএফআই, তার যে একটা বন্দিশালা ছিল, সেটা আইনসম্মত কাজের জন্যই তৈরি করা হয়েছিল। ডিজিএফআই সংস্থাটি রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ একটা সংস্থা, কিন্তু শেখ হাসিনা সরকার এই অতি গুরুত্বপূর্ণ এবং বৈধ একটা সংস্থাকে, তার কিছু অফিসারকে এই অপরাধের সাথে সম্পৃক্ত করে তার ক্ষমতাকে চিরস্থায়িত করার চেষ্টা করেছিলেন। আমরা বলেছি যে একটা বাহিনী হয়তো গ্রেপ্তার করতো বা পিকআপের সাথে জড়িত ছিল, তারা আবার গ্রেপ্তার করে বন্দি রাখার জন্য অন্য বাহিনীর হাতে তুলে দিত, আবার নির্যাতন করার জন্য অন্য বাহিনীর কাছে দিত, অনেক সময় হত্যা করার জন্য চতুর্থ আরেকটা বাহিনীর হাতে দিত, কাউকে হয়তো মামলা চালান দেওয়ার জন্য পুলিশের হাতে হস্তান্তর করত। অর্থাৎ এই অপহরণ প্রক্রিয়ার সাথে পুলিশ, সিটিটিসি, ডিবি, ডিজিএফআই, র্যাব এবং কোনো ক্ষেত্রে এনএসআই এবং কখনো বিজিবিকেও ব্যবহার করা হয়েছে। এই যে রাষ্ট্রীয় বিভিন্ন সংস্থা, এগুলোকে অপরাধ কর্মের সাথে সম্পৃক্ত করার মাধ্যমে
এটা একটা ওয়াইড স্প্রেড এবং সিস্টেম্যাটিক পদ্ধতিতে বাংলাদেশের সিভিলিয়ান পপুলেশন যারা শেখ হাসিনার স্বৈরশাসনকে অপোজ করেছেন, তার বিরোধিতা করেছেন, তাদেরকে নিশ্চিহ্ন করার জন্য, তাদেরকে সাইলেন্ট করার জন্য এই গুমকে হাতিয়ার হিসেবে ব্যবহার করেছেন। আমরা এখানে আন্তর্জাতিক আইনের প্রভিশনগুলো তুলে ধরেছি যে কিভাবে এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স একটা আন্তর্জাতিক আইনের অধীনে অপরাধ, কিভাবে এটাকে ক্রাইমস অ্যাগেন্সট হিউম্যানিটির পর্যায়ে ফেলা হয়, এই সব জিনিস দেখিয়ে আমরা বলেছি যে এই গুমের মতো ভয়াবহতম অপরাধ করার মাধ্যমে এই আসামিরা বাংলাদেশের মানুষকে যেভাবে সাইলেন্ট করার চেষ্টা করেছেন, সেই অপরাধের বিচার যদি না করা হয়, তাদেরকে যদি বিচারের আওতায় না আনা হয়, যথাযথ শাস্তি প্রদান না করা হয়, তাহলে বাংলাদেশে গুমটা আবার ফেরত আসবে। দেশের বাজারে পেঁয়াজের দাম সহনীয় পর্যায়ে রাখতে সীমিত পরিসরে আমদানির অনুমতি দিয়েছে সরকার। আজ থেকে ইম্পোর্ট পারমিট আইপি প্রদান করা হবে। প্রতিদিন মাত্র 50টি করে আইপি ইস্যু করা হবে। প্রতি আইপিতে সর্বোচ্চ 30 টন আমদানির অনুমোদন দেওয়া হবে। চলতি বছরের 1 আগস্ট থেকে যে সকল ব্যবসায়ী আমদানি অনুমতির জন্য আবেদন করেছেন, কেবল তারাই পুনরায় আবেদন করতে পারবেন। এক্ষেত্রে একজন আমদানিকারক মাত্র একবারই আবেদনের সুযোগ পাবেন। হঠাৎ করেই রাজধানীর বাজারে পেঁয়াজের দাম বেড়েছে। মাত্র 1 সপ্তাহের ব্যবধানে কেজিতে দাম বেড়েছে 20 থেকে 30 টাকা। দোকানিরা জানান, বাজারে দেশি পুরনো পেঁয়াজের মজুদ শেষের দিকে, মুড়ি কাটা জাত এখনও পুরোপুরি আসতে শুরু করেনি। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে শান্তি আলোচনায় কোনো সমঝোতা না হওয়ার দায় আবারও মস্কোর উপর চাপালো কিয়েভ ওয়াশিংটন। ইউক্রেনের অভিযোগ, রাশিয়া হামলার পরিধি বাড়ানোয় কোনো ধরনের সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে বৈঠক। এদিকে আবারও ইউক্রেনে হামলার পরিধি বাড়িয়েছে রাশিয়া। এক রাতেই 29টির বেশি স্থানে অন্তত 200 ড্রোন মিসাইল হামলা চালানো হয়। ইউক্রেনীয় বাহিনীর অবস্থান লক্ষ্য করে চলছে রুশ বাহিনীর মুহুর্মুহু আক্রমণ। সামরিক ঘাঁটি, কারখানা এবং সেনা ক্যাম্প লক্ষ্য করে চালানো হয় এসব হামলা। এর পাশাপাশি লক্ষ্য ছিল জ্বালানি কেন্দ্রগুলো। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে, গেল শুক্রবার থেকে ইউক্রেনে হামলার পরিধি আবারও বাড়িয়েছে রাশিয়া। এখন পর্যন্ত 650 ড্রোন এবং অর্ধশত মিসাইল ছোড়া হয়েছে। নির্ভুলভাবে হামলা চালাতে সক্ষম এমন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। লক্ষ্যবস্তুতে পরিণত হয় 150 স্থাপনা। আমাদের জরুরিভাবে অস্ত্র সহায়তার প্রয়োজন। বিশ্বের সবার এক হয়ে আমাদের সাহায্য করতে হবে। ট্রাম্প, আপনি আমাদের কথা শুনুন। আপনাকে প্রতারিত করা হচ্ছে, বিভ্রান্ত করা হচ্ছে। আপনি রাশিয়ার সাথে কোনো রকম সমঝোতায় আসতে পারবেন না। ইউক্রেনের পতন নিশ্চিত করে তারা নতুন কিছু ধ্বংসের জন্য এগিয়ে যাবে। এদিকে শনিবার মার্কিন প্রেসিডেন্টের বিশেষ প্রতিনিধি স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারের সাথে ফোন আলাপে যুদ্ধ পরিস্থিতি নিয়ে আলোচনা করেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এর আগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে সরাসরি আলোচনায় বসেন উইটকফ কুশনার। ইউক্রেনের পক্ষ থেকে আলোচনা ফলপ্রসূ হওয়ার সংকেত মিললেও মস্কোর দফায় দফায় হামলার কারণে অনেকটাই অনিশ্চিত পরিস্থিতি। নিজেদের অবস্থানে অনড় থাকলেও যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত এখনও সম্পূর্ণ নির্ভর করছে রাশিয়ার উপর, জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। আমরা সর্বশক্তি দিয়ে প্রতিরোধ গড়ে তুলেছি। এই লড়াই আমরা চালিয়ে যাব। পৃথিবীর কোনো শক্তি আমাদের দমাতে পারবে না। শুধুমাত্র গেল নভেম্বর মাসেই ইউক্রেনের প্রায় 500 বর্গ কিলোমিটার এলাকা দখলে নেয় রাশিয়া। পুরোপুরি আয়ত্তে নিয়েছে লুহান্স্ক। আংশিকভাবে এখনও রাশিয়ার দখলে আছে দোনেস্ক ও খেরসনের বিস্তৃত উপকূলীয় এলাকা। দখলকৃত এসব গুরুত্বপূর্ণ অঞ্চলের সম্পূর্ণ নিয়ন্ত্রণের বিনিময়ে যুদ্ধবিরতিতে যাওয়ার শর্ত দিয়েছে রাশিয়া। অন্যদিকে নিজেদের ভূমির এক অংশ রাশিয়ার জন্য ছাড় দিতে নারাজ ইউক্রেন। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। বিধানসভা নির্বাচনের আগে প্রতীকী বাবরি মসজিদ নির্মাণকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের ধর্মীয় ও রাজনৈতিক উত্তেজনা বেড়েই চলেছে। রোববার কলকাতায় গণগীতা পাঠের আয়োজন করেছে বিজেপি ঘনিষ্ঠ হিন্দুত্ববাদী সংগঠন সনাতন সংস্কৃতি সংসদ। মুর্শিদাবাদে প্রতীকী বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের একদিন পরই এই কর্মসূচি পালন করা হচ্ছে। স্থানীয় সময় দুপুর 2টায় কলকাতার প্যারেড গ্রাউন্ডে হবে অনুষ্ঠান। দাবি, এতে অংশ নেবে কমপক্ষে 5 লাখ মানুষ। যোগ দেবেন সুকান্ত চট্টোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী সহ বিজেপির নেতাকর্মীরা। আমন্ত্রণ জানানো হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে। রাজ্যের 63% মানুষ হিন্দু ধর্মাবলম্বী। বলা হচ্ছে তাদের ভোট টানতেই গেরুয়া শিবিরের এমন পদক্ষেপ।
অবশেষে গিলকে নিয়ে সুখবর পেল ভারত। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-20 সিরিজে গিলকে খেলার অনুমতি দিয়েছেন বিসিসিআই এর চিকিৎসকরা। ভারতের দল ঘোষণার সময় গিলকে রাখা হয়েছিল। তিনি ভারতের টি-20 দলের সহ অধিনায়ক। গিলকে দলে রাখলেও বলা হয়েছিল চিকিৎসকেরা ছাড়পত্র দিলে তবেই খেলতে পারবেন তিনি। সেই ছাড়পত্র এবার পেয়েছেন। বেঙ্গালুরু সেন্টার অফ এক্সেলেন্সে রয়েছে গিল। 3 ফরম্যাটে খেলার জন্য যে যোগ্যতা মান প্রয়োজন তা পূর্ণ করেছেন বলেই মিলেছে এই ছাড়পত্র। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে 5টি টি-20 খেলবেন ভারত। 9 ডিসেম্বর প্রথম ম্যাচ। দুপুরে বাংলাদেশের প্রথম ঘণ্টা থেকে বিদায় নিচ্ছি আমি নাবিলা সোহার। পরের ঘণ্টা খবর নিয়ে ফিরবেন সহকর্মী মারফি রহমান। দেখার আমন্ত্রণ রইল।